গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। এ কি মৃণালিনী, তোমার হাত থেকে তো রক্ত বেরোচ্ছে। ও কিছু নয়, তুমি চিন্তা করো না। আচ্ছা একটা কথা বলো, তুমি কখনো আমায় ছেড়ে চলে যাবে না তো? মৃণালিনীর এই কথাটা শুনে বিভাস তার হাতটা শক্ত করে চেপে ধরে। তখনই মৃণালিনীর হাতের খুব মাঝামাঝি জায়গায় একটা কাটা দাগ থেকে ছড়িয়ে রক্ত বেরিয়ে আসে। বিভাস সঙ্গে সঙ্গে তার নিজের জামার পকেটে থাকা রুমালটা বের করে এনে সেখানে বেঁধে দেয়। তারপরে আবার মৃণালিনীর হাতটা শক্ত করে চেপে ধরে বলে, কখনো যাব না, কিন্তু তাহলে তো তোমায় আমার সঙ্গে আমার বাড়িতে যেতে হবে। সেখানে আমরা সব সময় একসাথেই থাকবো, আর তোমার কোনো চিন্তা থাকবে না। সেটা কিছুতেই হতে পারে না। আমি আমার সব কিছু ছেড়ে এখান থেকে যেতে পারবো না। তার চেয়ে বরং তুমি এখানে আমার সঙ্গে থেকে যাও। কিন্তু সেটা কি করে হয় বলো? ওখানে আমার বাবা মা, বাড়ির সবাই রয়েছে, তাদের সবাইকে ছেড়ে আমি এখানে কি করে থাকি? বিভাস তার কথাটা শেষ করতে পারল না। তখনই মৃণালিনী হঠাৎ করে তার দিকে একটু এগিয়ে এলো। তারপর বিভাসকে অবাক করে দিয়ে মৃণালিনী তার ঠোঁট এগিয়ে আনলো বিভাসের দিকে। তারপর কথা ভেসে এলো, আমি তোমায় কোথাও যেতে দেব না, তুমি আমার কাছে থাকবে। আমার কাছেই থাকবে তো, বলো? কথাটা বলেই মৃণালিনী বিভাসের ঠোঁটের ওপর তার ঠোঁট রাখল। তারপর তার চোখ দুটো বন্ধ হয়ে এলো। বিভাসের মনে হলো আশপাশের বাতাসটা কখন যেন ঠান্ডা হয়ে এসেছে। একটা শীতল ভাব আশপাশ থেকে জড়িয়ে ধরতে লাগলো। বিভাস চোখ বন্ধ করে মৃণালিনীর ঠোঁটে নিজেকে মিশিয়ে দিল। একটু পরে মৃণালিনী উঠে দাঁড়ালো। তারপর বলল, আমি এখন যাই। কেন? এই তো একটু আগেই তুমি এলে। তাছাড়া তুমি তো কোনোদিন এত তাড়াতাড়ি চলে যাও না, তো আজ চলে যাওয়ার জন্য বলছো কেন? আমার আজ একটু কাজ আছে, আবার আসবো। তুমি আমার জন্য অপেক্ষা করো এখানে, এই ভাঙা কুয়োর পাশেই। কথাটা শেষ করেই মৃণালিনী অন্ধকারে কোথায় যেন মিলিয়ে গেল। ভাঙা কুয়োর ওপরের দিকটা পাথরের তৈরি। সেই পাথরের একটা পাশে বিভাস চুপ করে বসে মৃণালিনীর চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল বেশ কিছুক্ষণ। তারপর কি মনে হতে বিভাস বলল, মৃণালিনী, তোমায় ছেড়ে আমি কখনো যাব না, কোথাও যাব না। তোমার জন্য আমি এখানেই থাকবো সব সময়। ঠিক তখনই অন্ধকারের ভেতর থেকে কেউ যেন হাওয়ার সঙ্গে মৃণালিনীর মতো গলায় বলল, আমিও থাকবো তোমার সঙ্গে সব সময় এখানেই। বিভাস একটু পরে কুয়োর পাড় থেকে উঠে দাঁড়ালো। আশেপাশে ঠান্ডা বাতাসটা এবার একটু কমতে শুরু করেছে। ঘন অন্ধকারের মধ্যে ভালোভাবে পথ দেখা যায় না, কিন্তু তবুও বিভাসের ঘরে ফেরার পথটা মুখস্থ ছিল। সে আস্তে আস্তে ঘরের দরজার কাছে গিয়ে দাঁড়ালো। বিভাস অন্ধকারে একবার পেছনের দিকে তাকালো। পেছনের বাগানে শোঁ শোঁ করে হাওয়ার শব্দটা এখনো ভেসে আসছে। দরজাটা খুলতেই যেন একটা আলো ভেতর থেকে দরজা পেরিয়ে বাইরের দিকে এগিয়ে এলো। আর ঠিক তখনই বিভাসের মাথাটা কেমন যেন একবার চক্কর দিয়ে উঠল। বিভাস কোনো রকমে মাটিতে পড়ে যাওয়ার আগেই দরজাটা হাত দিয়ে ধরে নিজেকে সামলে নিল। তারপর পেছনের দিকে ঘুরে তাকালো একবার। এরপর সে ঘরের ভেতর ঢুকে দরজাটা বন্ধ করে দিল। কি বলছিস? তুই কি করে জানলি আমি এখানে? আরে এখন ওসব কথা বাদ দে। হেতামপুর যে এমন ঘোর রাস্তা হবে আমি তো ভাবতেই পারিনি। আচ্ছা তুই আছিস কোথায়? এখানে একটা ছোট বাগান বাড়ির মতো আছে। বাগান বাড়ি না বলে একটা ছোটোখাটো বাড়ি বলাই ভালো। তবে চারপাশে বেশ বাগান, মাঝখানে একটা ফাঁকা জায়গা আছে।
এক কাজ কর, তুই হেতমপুরে গিয়ে দেখ, ওখান থেকে কিছু একটা পেয়ে যাবি। ওদের বল জয়ন্ত রায়ের কুঠিতে যাব, তাহলে ওরাই তোকে নিয়ে চলে আসবে। বাবা, একেবারে কুঠি? শুধু ফাঁকা কুঠি নাকি নর্তকীও জুটিয়ে ফেলেছিস এর মধ্যে? হ্যাঁ, তোর যা স্বভাব, তোকে তো আমি ভালোভাবেই চিনি। বাজে কথা বলিস না তো, এখন ফোন রাখ, তাড়াতাড়ি আয়। ফোনটা রেখে বিভাস পেছনে রান্নাঘরের দিকে গেল। সে নিজের হাতেই রান্নাবান্না করে। বাড়ির দেখাশোনার জন্য একজন এখানেই ছিল, কিন্তু বিভাস তাকে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছে। হেতমপুর গ্রামেই তার বাড়ি। গ্রামের বাইরের দিকে সবাই এই কুঠিকে জয়ন্ত রায়ের কুঠি কেন বলে সেটা বিভাস এখন অবধি বুঝতে পারেনি। এই কুঠিতে পাশাপাশি 2-3টে ঘর, ওপরে মস্ত বড় একটা ছাদ, আর তার সামনের দিকে লম্বা বারান্দা। সেটা পেরিয়ে গেলে বাগান, পেছনের দিকে ওখানে একটা ফাঁকা জায়গা আছে, আর আছে একটা মস্ত বড় পাথরের কুয়ো। তাছাড়া আর কিছুই নেই। তবে জায়গাটা বড়ই নিস্তব্ধ, অন্তত বিভাসের মতো একজন উঠতি লেখকের জন্য তো ভালোই। বিভাস রান্নাঘরে গিয়ে দেখল রান্নার জন্য সমস্ত কিছুই আছে। সপ্তাহে একদিন করে ওই কেয়ারটেকারকে বাড়িতে এসে খোঁজ খবর নিতে বলেছে সে। বাজার, রান্নার জিনিসপত্র, চাল ডাল, টুকিটাকি যা যা লাগবে সেই সমস্ত জিনিস সে ওই দূরের বাজার থেকে এনে দেয়। বিভাস চাইলেই একটা টোটো ভাড়া করে যেতে পারে, কিন্তু সেটা তার ইচ্ছে হয় না। বাড়িটা তার বড়ই পছন্দ হয়েছে। সে ঠিক করেছে এখানেই মাস কয়েক থাকবে। ভাড়াও খুব বেশি নয়। আসলে জয়ন্ত রায়ের কুঠির আসল মালিক কলকাতায় থাকে। বিভাসের পরিচিতর কাছ থেকেই এই খবরটা পেয়েছিল। সামনে পুজোর শারদীয়া উৎসবের জন্য একটা বড় উপন্যাস তাকে লিখতে হবে, সেই কারণেই 2 মাসের জন্য এখানে আসা। কিন্তু এর মধ্যে যে দিব্যেন্দু এসে তাকে বিরক্ত করবে সেটা সে ভাবতেই পারেনি। আধ ঘন্টার মধ্যে দিব্যেন্দু এসে পড়ল। বাড়ির বাইরে বিভাস আগে থেকেই দাঁড়িয়েছিল। বাইরে থেকে বাড়িটাকে দেখে দিব্যেন্দু বলে উঠল, ওরে শালা, এমন একটা বাড়ির খোঁজ পেলি কোথা থেকে রে? কলকাতা এত ঘিঞ্জি আর গ্যাঞ্জামের মধ্যে থাকতে থাকতে না সত্যি প্রাণটা হাঁপিয়ে উঠেছিল। এমন একটা বাড়িতে কয়েকদিন গায়ে লিয়ে থাকতে পারলে ভালোই লাগবে। ভেতরে গিয়ে হাত মুখ ধুয়ে আগে কিছু খেয়ে নে, তারপর কথা হবে। দিব্যেন্দু আর আপত্তি করল না। বাড়ির ভেতর ঢুকে হাত মুখ ধোয়ার জন্য বাড়ির পেছনে যেতেই প্রায় জোর গলায় বলে উঠল, এ কি রে, বাড়িতে জলের কুয়ো আছে আবার? হ্যাঁ, একটু আগেই জল তুলছিলিস নাকি? আরে ধুর, ওটাই জল নেই, পুরনো পরিত্যক্ত। ওই যে জলের কল রয়েছে, ওখান থেকে হাত মুখ ধুয়ে আয়, বাথরুমে জলটা তোলা হয়নি। খাওয়া দাওয়া সেরে নিয়ে একটা ঘরে বিছানার উপর গা এলিয়ে দিয়ে দিব্যেন্দু বলল, এবার সত্যি করে বলতো, কেন কলকাতা থেকে এত তাড়াতাড়ি এখানে চলে এলি? পালিয়ে যাচ্ছিস মল্লিকার কাছ থেকে? আরে বাবা, তা কেন হবে? আর তাছাড়া ওর সঙ্গে আমার ঝগড়াঝাটি সবসময় লেগেই থাকে, এমন কোনো ব্যাপার না। আসলে কাজের জন্যই আমি এখানে এসেছি। জায়গাটা বেশ ভালো লেগেছে, তাই ভাবছি উপন্যাসটা শেষ করে এখান থেকে যাব। একটা বালিশ নিয়ে দিব্যেন্দু আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, এতটা খেয়ে নিয়েছি, বড্ড ঘুম পাচ্ছে রে, আমি একটু ঘুমোই। আর তুই সন্ধ্যের দিকে না হয় ডেকে দিস, সন্ধেবেলা একেবারে ছাদে গিয়ে বসবো আমরা। কি ব্যাপার, এত সন্ধে হয়ে গেল, বিভাস আমায় ডাকলো না কেন? ঘরের মধ্যে হ্যারিকেনটা কখন চালিয়ে দিয়ে গেল? হ্যাঁ, এখানে কি রাতের বেলায় লোডশেডিং থাকে? দিনের বেলা তো দেখলাম সব কিছুই আছে। আমি যখন ঘুমিয়েছি লাইট জ্বলছিল। তাহলে বিভাস, এই বিভাস, বিভাস! বিছানা থেকে উঠে দরজার দিকে এগিয়ে গেল দিব্যেন্দু। ঘরটা পেরিয়ে বারান্দার পাশে আর একটা ঘর, তার পাশে আর একটা ঘর, তার শেষে ছোট্ট মতো একটা রান্নাঘর। কিন্তু না, রান্নাঘরেও তো বিভাসকে দেখতে পাওয়া যাচ্ছে না। বাইরে থেকে ঝিঁঝি পোকা ডাকছে। হাতঘড়িটার দিকে তাকিয়ে দিব্যেন্দু দেখল রাত 9টা বেজে গেছে। কিন্তু রাত 9টার সময় এত চুপচাপ চারপাশটা, সেই কটা দিন কাটালো কি করে?
আবার গলা তুলে ডাকতে যাবে তখনই ঠিক বাড়ির পেছনের দিক থেকে যেন মনে হলো কারুর কথা ভেসে আসছে। বাইরে কারা যেন কথা বলছে না? তাহলে কি বিভাস বাড়ির পেছনে কারোর সঙ্গে কথা বলছে? দিব্যেন্দু ঘরের বারান্দা পেরিয়ে বাড়ির পেছনের দিকে এলো, কিন্তু অন্ধকারের মধ্যে ভালোভাবে কিছুই দেখা যায় না। আকাশে তারা ফুটে আছে, চাঁদ নেই বললেই চলে। মাত্র কয়েকদিন আগেই অমাবস্যা গেছে, তাই চাঁদের আকার যেটুকু রয়েছে তাতে আলো বিস্তার করা সম্ভব হচ্ছে না। ফাঁকা জায়গাটা বলেই ঠান্ডা হাওয়াটা বারবার এসে দিব্যেন্দুর গায়ে ঝাপটা মারছিল। কি মনে হতে দিব্যেন্দু গলা তুলে বিভাসকে আর ডাকল না। ওই তো কথা ভেসে আসছে, ওই তো মনে হচ্ছে বিভাস কথা বলছে। হাঁটতে হাঁটতে বাড়ির পেছনের কুয়োটার দিকে লক্ষ্য করে এগিয়ে গেল দিব্যেন্দু। আর কেমন যেন মনে হচ্ছিল ওইটার দিক থেকেই বিভাসের গলা ভেসে আসছে, কিন্তু তার সঙ্গে আর কে কথা বলছে? বিভাস একা একা রাতে ওখানে কি করছে? বিভাস, এই বিভাস, বিভাস! দিব্যেন্দুর ডাকের সঙ্গে সঙ্গে গলাটা যেন থেমে গেল মনে হলো। দিব্যেন্দুকে এখানে কেউ দেখতে পেয়েছে। তারপর একবার গলা হাঁকড়ে দিয়ে দিব্যেন্দু আবার ডাকতে যাবে তখনই বিভাস। কি হয়েছে, ডাকছিস কেন? তুই তো আচ্ছা ছেলে ভাই, এই অন্ধকারের মধ্যে বাড়ির পেছনে বসে কি করছিস? কার সঙ্গে কথা বলছিলি? হ্যাঁ, কোথায়? না তো, কারোর সঙ্গে কথা বলছিলাম না তো। কি বলছিস তুই এসব? কার সঙ্গে কথা বলবো? আরে ধুর, আমি তো স্পষ্ট শুনলাম তুই যেন কার সঙ্গে কথা বলছিলিস, কাকে যেন কিছু একটা বলছিলিস, কিন্তু এখানে তুই আলো আনিসনি কেন? হ্যাঁ, আমার ভালো লাগে না, অন্ধকারেও আমি একটু খানিকটা দেখতে পাই। অনেকদিন এখানে অন্ধকারে এদিকে ঘুরতে ঘুরতে অভ্যাস হয়ে গেছে। ততক্ষণে বিভাস অনেকটা দিব্যেন্দুর কাছাকাছি এসে পড়েছে। দিব্যেন্দু কিন্তু অন্ধকারে তখনও ভালোভাবে কিছুই দেখতে পাচ্ছিল না, শুধু বিভাসের গলাটাই শুনতে পাচ্ছিল। আর তার গলাটা শুনতে পেয়েই বিভাস বলল, দিব্যেন্দু, এখন আর বাইরে যাস না, অল্প করে খাবার কিছু খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়। এখানে একা থাকিস কি করে রে? আমি তো এখানে একা থাকতেই পারতাম না। দিনের বেলায় যাওয়া ভালো লাগছিল, রাতের বেলায় তার ওপর ঘুরঘুটে অন্ধকার, আকাশেও চাঁদ নেই, তাছাড়া গোটা বাড়িতে ইলেকট্রিকও নেই। দেখ, রাতের বেলার দিকটা এখানে ইলেকট্রিসিটি থাকে না কেন সেটা ঠিক বলতে পারবো না। দিনের বেলায় ফোন চার্জ দিয়ে রাখি, রাতের বেলা ঘুমানোর অসুবিধা হয় না, বেশ ভালো হাওয়াও দেয়, জানলা খোলা রাখলেই হলো। শুধু দিব্যেন্দু কিছু একটা বলতে যাবে তখনই বিভাস বলে উঠল, আস্তে আস্তে বল, আর রাতের বেলা যদি কেউ ডাকে তাহলে সাড়া দিবি না, ঘর থেকে বাইরে বেরোবি না, যদি আমি ডাকি তাহলেও না। বিভাসের কথায় দিব্যেন্দু কেমন যেন থতমত খেয়ে গেল। তারপর পাশে অন্ধকারের মধ্যে ওরা দুজন ছায়ামূর্তির মতো হাঁটতে হাঁটতে ঘরের দিকে এগোচ্ছে। এমন একটা পরিবেশে বিভাসের বলা কথাগুলো একটু হলেও দিব্যেন্দুকে নাড়াই দিচ্ছিল। তার আগে দিব্যেন্দু বলে উঠল, নিশ্চয়ই কোনো ভৌতিক উপন্যাস, তাই না? তাই আমার সঙ্গে এভাবে মজা নিচ্ছিস। তোর এই স্বভাবটা না গেল না, বুঝলি? এইবার তো এতদিন রয়েছিস, কিছু দেখেছিস নাকি? না, কিছু দেখিনি। তোকে বললাম না, এখানে বাথরুমে যাওয়ার প্রয়োজন হলেও বাড়ির ভিতরের দিকে যে বাথরুমটা আছে সেটাই ব্যবহার করবি, প্রয়োজন ছাড়া বাইরে বেরোবি না, বিশেষ করে রাতের বেলা ওই কুমোরের দিকে যাবি না। কি ব্যাপার বলতো? তুই এমনভাবে কথাগুলো বলছিস যেন মনে হচ্ছে কিছু একটা ভয় পাচ্ছিস। বিভাস উত্তর করল না। এতক্ষণে তারা ঘরের কাছে এসে পড়েছে। ঘরের ভেতরে হ্যারিকেনটা জ্বলছে। হ্যারিকেনের আলোয় দিব্যেন্দুর একটু যেন স্বস্তি লাগলো। রাতের খাবার তাড়াতাড়ি খেয়ে নিয়ে বিভাস ঘরে ঘুমোতে চলে গেল। বিভাস হঠাৎ করে কেমন যেন চুপচাপ হয়ে গিয়েছে। দিব্যেন্দুও তাকে ঘাটালো না। তার ঘরের বিছানার মাথার কাছে জানলা খুলে দিয়ে বিছানায় শুয়ে পড়তে বুঝতে পারল জানলা থেকে ঠান্ডা হাওয়া হু হু করে ঘরে ঢুকছে। ও আমার খুব কাছের বন্ধু, তাছাড়া ও তো বেশি দিন এখানে থাকবে না, দিন কয়েকের মধ্যেই চলে যাবে। আমি তোমায় বলেছিলাম না, এখানে তুমি আর আমি ছাড়া কেউ না আসে আমাদের মাঝে। আমি কাউকে সহ্য করতে পারবো না। সহ্য করতে হবে না। দেখো,
এভাবে অকারণ মন খারাপ করছো কেন? আমার দিকে তাকাও। মৃণালিনী মুখ তুলে তাকায়। মৃণালিনীর কালো খোলা চুল তার কোমরের কাছে গিয়ে পড়েছে। পাথরের চাতালের কাছে ওরা বসে রয়েছে। মৃণালিনীর মুখে অল্প চাঁদের আলো দূর থেকে এসে পড়েছে। এটুকু চাঁদের আলোয় ভালোভাবে দেখা যায় না, তবে অন্ধকারে বিভাসের চোখ সয়ে এসেছে মৃণালিনীর লাল রক্ত ঠোঁটের দিকে, যেন বিভাসকে কি একটা আকর্ষণে টেনে নিয়ে যায় তার দিকে। বিভাস একটা হাত রাখে মৃণালিনীর গলার কাছে, তারপর আস্তে আস্তে তার দিকে নিজেকে এগিয়ে নিয়ে যেতে যেতে বলে, মৃণালিনী, আমি। কথাটা শেষ হয় না, তারপর কি একটা দেখে চিৎকার করে ওঠে বিভাস। তারপরেই মৃণালিনীর কাছ থেকে দূরে সরে যায়। মৃণালিনী চমকে ওঠে। কি হলো? তুমি অমন করে উঠলে কেন বিভাস? তোমার কি হলো? বিভাস কিছুই বুঝে উঠতে পারছিল না। এ কি দেখল সে? চোখের সামনে একটু আগে মৃণালিনীর মুখের কাছে নিজের মুখ যখন সে নিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ করে মনে হলো মৃণালিনীর মুখের বদলে সেখানে রয়েছে একটা বিভৎস পচা গলা মৃতদেহের মুখ। কাছে আসা যে ঠোঁটটা ছিল, এখন সেই ঠোঁটের দিকে তাকিয়ে ভয় পেয়ে গিয়েছিল সে। আশ্চর্য ব্যাপার, আমার মনে হলো এখানে তুমি ছিলে না, তোমার বদলে এখানে অন্য কেউ ছিল। আমার বদলে অন্য কেউ এখানে আসবে কোথা থেকে? আর আমি ছাড়া তো এখানে আর কেউ নেই। এখানে শুধু চারপাশে অন্ধকার, রাতের আকাশের চাঁদ আর তারা ছাড়া আর কিচ্ছু নেই। আজ রাতে তুমি আমায় ঠিক আগের মতো করে ভালোবাসো না বিভাস? বাসো না গো? একটু আগেই বিভাস যেটা দেখেছে সেটা তো সত্যি নয়। সেটা সে ভালোভাবেই বুঝতে পেরেছে যে তার সামনে যে মেয়ে বসে আছে সে এখানে অন্য কেউ নয়, মৃণালিনী। বিভাসের আরও কাছে এগিয়ে এসেছে মৃণালিনী। বিভাসের বুকের ওপর তার মাথাটা রাখল, তার হাত শক্ত করে বিভাস জড়িয়ে ধরল। ঠিক আগের মতো, প্রত্যেক রাতের মতো ঠান্ডা হাওয়া জড়িয়ে ধরল ওদের দুজনকে। আমার কাছে আসো না কেন দিনের বেলা? আমি সারাটা দিন তোমার জন্য এখানে অপেক্ষা করি, অথচ তুমি আসো না। তুমি থাকো, তাহলে দিনের বেলাও কি তুমি আমার কাছে আসবে না? আসবো একদিন, তুমি আর আমি এক হয়ে যাব। সেদিন থেকে তুমি সব সময় আমায় দেখতে পাবে, সব সময় আমরা এখানেই থাকবো। মৃণালিনী আবার এগিয়ে আসে বিভাসের ঠোঁটের দিকে, ঠোঁটের ওপর তার ঠোঁট রাখে। কিন্তু ওদিকে গোটা বাড়ির চারপাশে নেমে এসেছে একটা অদ্ভুত নিস্তব্ধতা। ওই নিস্তব্ধতা ছাড়িয়ে যেন বাইরের কোনো শব্দ বাড়ির ভেতর এসে ঢুকতে পারল না। মৃণালিনী আর বিভাস একে অপরের শরীরের মধ্যে হারিয়ে যেতে থাকে, যেন ভাঙা কুয়োর একপাশে পাথরের ওপর বসে রয়েছে মৃণালিনী। তার শরীরের কাপড়টা গলার কাছ থেকে নেমে আসে নিচের দিকে। বিভাস তার গলার কাছটা চুম্বনে ভরিয়ে দিতে থাকে। একটু একটু করে দুজনের শরীর ভারী হয়ে ওঠে, নিঃশ্বাসে ভরে ওঠে চারপাশ। দেখতে দেখতে একসময় মৃণালিনী আবার আগের মতোই চলে যায়। সেখান থেকেও বিভাসও ফিরে আসে নিজের ঘরে। শুধু নিজের ঘরে ঢোকার আগে জানলার কাছে উঁকি মারে, একবার দিব্যেন্দুর ঘরের দিকে দেখে। দিব্যেন্দু নিজের মতোই অঘরে ঘুমিয়ে রয়েছে। দাদাবাবু, আপনাদের জন্য বাজার থেকে কি কি আনবো বলে দিন, একটা টোটো ভাড়া করে চলে যাব, সব কিছু নিয়ে আসবো। তবে দাদাবাবু, আপনাদের এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? মানে কিছু দেখেননি তো? না, কোনো অসুবিধা হচ্ছে না তো। কিছুই দেখিনি, কি দেখবো? তাছাড়া আমার বন্ধু তো রয়েছে এখানে, ও তো কিছুই দেখেনি। কিরে দিব্যেন্দু, বল। না তো, কিছুই নেই। তবে বাড়িটা রাতের বেলা যেন কেমন অদ্ভুত হয়ে যায়। বাড়িটার কাছে কোথাও কোনো শব্দ পাওয়া যায় না, যেন মনে হয় এটা বাড়ি নয়, এই একটা শ্মশান। আর রাতের বেলায়
কি একটা যেন আমার জানলার কাছে। বিভাস তাড়াতাড়ি বলে উঠল দিব্যেন্দুকে। কি বলছিস তুই? নিশ্চয়ই তুই স্বপ্ন দেখেছিস। ভবানী কিন্তু দিব্যেন্দুর কথাটাকে সরিয়ে দিতে পারল না। সে আগের মতোই আস্তে আস্তে চাপা গলায় বলল, দাদাবাবু, এই বাড়ি ভালো নয়, কিন্তু এখানে খুব বেশি দিন থাকাটা ঠিক হবে না। এই বাড়িতে বেশি দিন কেউ থাকলে সে আর এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারে না। তারপর ভবানী, তোমার এসব কথা বন্ধ করো তো। এখন যাও, তোমায় টাকা দিয়েছি, বাজার থেকে দুটো বড় মুরগি নিয়ে আসবে। অনেকদিন মাংস খাওয়া হয়নি, আর তুমি তো বেশ ভালোই রান্না করতে পারো। আর রাতে তুমি এখানেই থেকে যেও রান্না বান্না করে, ঠিক আছে? মাংস রান্না করে দেবো, তাতে আপত্তি নেই, কিন্তু রাতে আমি এই বাড়িতে থাকবো না বাবু। রাতে আমি কখনো এখানে থাকি না। ভবানী কথাটা বলে আর দাঁড়ালো না, তাড়াতাড়ি বাজারের দিকে চলে গেল। দিব্যেন্দু এবার একটু অবাক হলো। ওরা বাইরে বারান্দার কাছে বসেছিল, সকালের চা খেতে এসেছিল। ভবানী চলে যেতে দিব্যেন্দু বলল, ব্যাপারটা কি বলতো? ভবানী এখানে কেন থাকতে চায় না রাতের বেলায়? হ্যাঁ, আর তুই তো এতদিন ধরে রয়েছিস এখানে, অথচ তুইও কিছু দেখতে পাসনি। আমিও তো 3 দিন হয়ে গেল রয়েছি এখানে, আমিও তো কিছু দেখতে পাইনি। আসলে গ্রামের লোকেরা একটু হতেই ভয় পেয়ে যায়। ফাঁকা বাড়ি, এতটা বড় জায়গা, তারপর পেছনের দিকে কয়েকটা ছোট ছোট গাছও আছে। আধো অন্ধকারে কি দেখেছে বুঝতেই তো পারছিস। দিব্যেন্দু বুঝতে পারছিল আরও একটা কথা। অদ্ভুত মনে হলেও বিভাসের মধ্যে কি যেন সামান্য কিছু পরিবর্তন হয়েছে। তার চোখ দুটো এখন আগের থেকে বেশি উজ্জ্বল। বিভাস কেমন শান্ত গলায় কথা বলে, তার কথার মধ্যে কোনো উত্তেজনা নেই, আগের মতো সেই রাগী ভাবটা নেই। তাছাড়া বিভাস এখানে এসেছে উপন্যাস লেখার জন্য, অথচ এর মধ্যে একবারও দিব্যেন্দু তাকে উপন্যাস নিয়ে লিখতে বসতে দেখেনি। যদিও তাদের ঘর আলাদা, আর তাছাড়া হতেই পারে সে নিজের ঘরেই এসব করে। সেদিন দুপুরের মধ্যেই ভবানী ফিরে এসে জিনিসপত্র সমস্ত বুঝিয়ে দিয়ে বলল বিকেলের দিকে এসে রান্না করে দিয়ে চলে যাবে, কিন্তু রাতে সে কিছুতেই থাকবে না, খাবার নিয়ে চলে যাবে। বিভাস দিব্যেন্দুকে বলল, ভবানীর হাতে রান্না কিন্তু বেশ ভালো খেতে। একটু বেশি খেয়ে ফেলেছিল ওরা। তারপর ভবানী চলে যেতে নিজেদের মধ্যে কিছুক্ষণ কথা বলে যে যার ঘরে ঘুমোতে চলে গেল। সেদিন রাতের আকাশটা মেঘে ঢাকা, তাই আকাশে চাঁদ থাকলেও সেটা ভালোভাবে বোঝা যায় না। আজ আর জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসছিল না, তার বদলে গুমোট হচ্ছিল চারপাশটা। ওদিকে বিভাসও নিজের ঘরে ঢুকেই দরজা বন্ধ করে দিয়েছিল, আর কোথাও কোনো শব্দ নেই। চারপাশের এমন নিস্তব্ধতার মধ্যে এই প্রথমবার দিব্যেন্দুর কেমন যেন অস্বস্তি হলো। সে বিছানায় শুয়ে না থেকে জানলার কাছে উঠে গিয়ে দাঁড়ালো। কতক্ষণ দাঁড়িয়েছিল মনে নেই। হঠাৎ করে তার মনে হলো পেছনের দিক থেকে যেন কি একটা হাঁটতে হাঁটতে এই বাড়িটার দিকেই আসছে। কথাটা বুঝতে পেরে একটু অবাক হয়ে গেল সে। এত রাতে তার বাড়ির পেছনের দিকে কে হেঁটে আসবে? বিভাস যদি বাইরে বেরোয় তাহলে দরজায় শব্দ হতো। সে তো ঘুমিয়ে পড়েছে, আর দরজার শব্দ হলে নিশ্চয়ই শুনতে পেত। তাহলে এটা ভাবতেই দিব্যেন্দুর সঙ্গে সঙ্গে মনে পড়ে গেল প্রথম দিন বিভাসকে রাতের বেলা অন্ধকারে বাড়ির পেছনের দিকে খুঁজে পেয়েছিল সে। কিন্তু সেটাই বা কি করে হয়? তাহলে কি ভবানী ফিরে এলো? কথাটা ভেবেই কিছু একটা বলতে যাবে, তার আগেই তার মনের ভেতর কেউ যেন তাকে কথা বলতে বারণ করল। ছায়ামূর্তিটাকে এই দিকেই আসতে দেখে দিব্যেন্দু জানালার একপাশে সরে গিয়ে দাঁড়ালো। ছায়ামূর্তিটা কিন্তু হাঁটতে হাঁটতে এসে দাঁড়ালো দিব্যেন্দুর জানালার একদম কাছে। দিব্যেন্দু জানালার একপাশে সরে দাঁড়িয়েছিল, তাই ছায়ামূর্তিটাকে ভালোভাবে দেখতে পাচ্ছিল না। জানালার লোহার গ্রিলের ওপর দুটো হাত রেখে দাঁড়ালো সে। তারপর মাথাটা গ্রিলের সঙ্গে সমান্তরালে এনে ঘরের ভেতর দেখতে লাগলো। ঘরের দরজা বন্ধ, দুটো জানালা খোলা।
ঘরের এক কোণে অল্প আলোয় হ্যারিকেন জ্বলছে। জানালার এক পাশে দাঁড়িয়ে একটা ব্যাপার দিব্যেন্দু বুঝতে পারছিল। জানালার কাছে যে এসে দাঁড়িয়েছে তার মুখ থেকে অদ্ভুত একটা শব্দ বেরিয়ে আসছে, তার সঙ্গে একটা পচা গলা, অদ্ভুত গন্ধ যেন ঘরের ভিতরটা ছড়িয়ে পড়ছে। কিন্তু প্রাণপণে চেষ্টা করেও জানালার কাছ দিয়ে সরে সে জানালার সামনে গিয়ে দাঁড়াতে পারল না, কারণ তার মনে হচ্ছিল জানালার কাছে যে এসে দাঁড়িয়েছে সেই কোনো সাধারণ মানুষ নয়। দিব্যেন্দুর মনে হলো চারপাশের বাতাসটা কেমন যেন ভারী হয়ে এসেছে। ঘরের ভেতরে চলতে থাকা হ্যারিকেনটাও কখন যেন ম্লান হয়ে গেছে। পাশের ঘরে বিভাস আছে, একবার চিৎকার করে ডাকলেই বিভাস ছুটে আসবে, কিন্তু চিৎকার করতেও পারল না দিব্যেন্দু। এবার দিব্যেন্দুর গোটা শরীর যেন পাথরের মতো হয়ে গেল, কারণ তার হঠাৎ করেই মনে হলো জানালার পাল্লাটার পাশে এসে দাঁড়ানো সেই ছায়ামূর্তিটা যেন তাকে দেখতে পেয়েছে। আর তারপরেই সেই ছায়ামূর্তিটা আস্তে আস্তে জানালা ছেড়ে দূরের দিকে চলে গেল। আকাশে কালো মেঘ, কিন্তু তবুও কিভাবে যেন ব্যাপারটা দিব্যেন্দু বুঝতে পেরেছিল। একটু পরেই দিব্যেন্দু যখন জানালার কাছ থেকে সরে এসে বিছানার উপর বসতে যাবে, এমন সময় হঠাৎ করে হাওয়ার মতো সেই ছায়ামূর্তিটা আবার জানালার কাছে এসে দাঁড়ালো। আর ঠিক তখনই কিভাবে যেন ঘরের হ্যারিকেনটা একবার ঝলসে উঠল, আর সেই আলোতে দিব্যেন্দু জানালার দিকে তাকিয়ে যা দেখতে পেল তাতে তার গোটা শরীরে একবার বিদ্যুৎ তরঙ্গ বয়ে গেল। জানালার কাছে এসে দাঁড়িয়েছে একটা মেয়ে, গোটা শরীরে যৌবন যেন নদীর জলের মতো উথলে পড়ছে। তার টানা টানা দুটো চোখ, লাল রক্তবর্ণ ঠোঁট আর ফর্সা মুখের গড়ন, যে কেউ তার দিকে আকৃষ্ট হতে পারে। তার মাথার চুলগুলো অল্প হাওয়ায় উড়ছে। সে এক দৃষ্টিতে ঘরের ভেতর কিছুক্ষণ তাকিয়ে রইল দিব্যেন্দুর দিকে, তারপর আস্তে আস্তে জানালা ছেড়ে হাঁটতে লাগলো পেছনের দিকে। দিব্যেন্দু মুহূর্তের মধ্যে কিছু মনে হতে বলল, আশ্চর্য, এই মেয়েটা এখানে এলো কোথা থেকে? তাছাড়া আমাকে তো বিভাস রাতের বেলা ঘরের বাইরে বেরোতে বারণ করেছিল। আশ্চর্য, কিন্তু এই মেয়েটা তো ঘরের বাইরেই ঘুরে বেড়াচ্ছে। দিব্যেন্দুর মনে হলো ঘরের বাইরে থেকে একটু আগে দেখতে পাওয়া সেই মেয়েটা যেন অজানা এক আকর্ষণে তাকে ডাকছে। যেন মনে হচ্ছে জানালার একপাশে দাঁড়িয়ে মেয়েটা অপেক্ষা করছে তার জন্য। দিব্যেন্দু আর দেরি করল না, দরজার কাছে এসে দাঁড়ালো। তারপর আস্তে আস্তে দরজাটা খুলে বাইরের দিকে তাকিয়ে দেখল বিভাসের ঘরের দরজা বন্ধ। সে বাইরে গেলেও যেতে পারে, কিন্তু এখন সেটা দেখার দরকার নেই। দিব্যেন্দু আস্তে আস্তে বারান্দা পেরিয়ে বাইরে এসে নামল। হঠাৎই যেন হাওয়া বেড়ে উঠেছে, একটু পরেই বৃষ্টি নামবে। চারপাশটা কালো অন্ধকার হয়ে এসেছে, তার মধ্যেই মাঝে মাঝে গাছের ডালপাতার শব্দ ভেসে আসছে এইদিকে। দিব্যেন্দু বাড়িটার এক পাশ দিয়ে হাঁটতে হাঁটতে পিছনে সেই কুয়োর দিকে গিয়ে দাঁড়ালো, আর তাতে শুনতে পেল কেউ যেন তাকে বলছে, এসো আমার কাছে, আমার কাছে এসো। দিব্যেন্দু মহাচ্ছন্নের মতো এক পা করে এগোতে লাগলো। পেছনের দিকে ছায়ামূর্তিটা এবার সে দেখতে পেয়েছে। কাঁপা কাঁপা গলায় দিব্যেন্দু বলল, কে তুমি? এখানে কি করছো? আমি তো এখানেই থাকি, তুমিও তো এখানে এসেছো। জানো, কতবার তোমার জানলার কাছে গিয়ে দাঁড়িয়েছি, তুমি তখন গভীর ঘুমে ঘুমিয়েছিলে। তাই আজ তুমি জেগে আছো দেখে তোমার কাছে এলাম। দিব্যেন্দু ততক্ষণে আরও খানিকটা এগিয়ে গেছে। বাড়িটা এখন তার পেছনে পড়ে রয়েছে। কালো মেঘ যেন বেড়েই চলেছে। ঝড়ের সাথে একটু একটু করে দু এক ফোঁটা বৃষ্টি এসে পড়ল তার গায়ে। কিন্তু তুমি কে, আর তুমি এখানে কি চাও? আমার নাম জেনে তুমি কি করবে বলো? হ্যাঁ, আমার সাথে এসো। চলো না, একটু ওটার উপর গিয়ে বসি, কতদিন পর। মেয়েটা যেন আরও কিছু বলল,
কিন্তু হাওয়ার শব্দে সেটা শোনা গেল না। দিব্যেন্দু বুঝতে পারল বাড়ির পেছনের কুয়োর দিকেই মেয়েটা হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছে। দিব্যেন্দুও তার বেশি দূর এগোলো না। কুয়োটার কাছে এসে মেয়েটা থমকে দাঁড়ালো। দিব্যেন্দু তখন তার থেকে 4-5 হাত দূরে। দিব্যেন্দু আবারও বলল, এই সত্যি করে বলো তো, তুমি কে? তুমি মানুষ নাকি অন্য কিছু? আমার এমনিতেই ভয় করছে, আর তার মধ্যে এই ফাঁকা বাড়িতে অন্ধকারের মধ্যে তুমি ঘুরে বেড়াচ্ছ। হ্যাঁ, তুমি কে? মেয়েটা পেছনের দিকে ঘুরে তাকিয়েছিল। তার মুখ ভালোভাবে দেখা যাচ্ছিল না। এবার সে ঘুরে কুয়োর দিকে খানিকটা ঝুঁকে পড়ল। তারপর আগের মতোই শান্ত গলায়, তবে একটু হাসতে হাসতে বলল, আমাকে ভয় পাচ্ছ কেন? আমায় ভয় পেও না। কেন কেন তুমি আমায় এখানে ডেকে এনেছো? আমি এখানে থাকতে চাই না। তোমায় আমি খুব ভয় পাচ্ছি, কারণ তুমি মানুষ নও। তুমি মানুষ নও। ঠিক তখনই আকাশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কাঁপিয়ে দিয়ে বিদ্যুৎ চমকে উঠল। আর সেই বিদ্যুতের আলোতে সামনের দিকে তাকাতেই দিব্যেন্দু যা দেখতে পেল তাতে তার মুখ থেকে নিজের অজান্তেই বেরিয়ে এলো একটা আর্তচিৎকার। দেখতে পেল তার সামনে যে মেয়েটি দাঁড়িয়ে রয়েছে তার পরনের পোশাক, মাথার চুল সমস্ত কিছুই আগের মতো রয়েছে, শুধু তার মুখটা যেন বদলে গিয়েছে। তার দুটো চোখ কালো কুচকুচে উজ্জ্বল, তার মুখের দাঁতগুলো অদ্ভুতভাবে বাইরে বেরিয়ে এসেছে। গোটা মুখে যেন পচন ধরেছে, যেন গোটা মুখের মাংস কেউ খুবলে বার করে নিয়েছে। ওটা দেখার পরেই দিব্যেন্দু আরও একটা ব্যাপার বুঝতে পারল, তার মুখ থেকে কোনো একটা শব্দ বেরিয়ে আসছে না। এদিকে মেয়েটা হাঁটতে হাঁটতে তার দিকে এগিয়ে আসছে। দিব্যেন্দু 2 হাতে তার নিজের চোখ ঢাকলো, তারপর আবার মেয়েটার গলা শুনতে পেল। কি হলো? তুমি ভয় পেলে কেন? দিব্যেন্দু কোনো রকমে নিজের চোখ থেকে 2 হাত সরিয়ে সামনের দিকে তাকিয়ে সেই বিভৎস দৃশ্য দেখবে বলে ভেবেছিল, কিন্তু তা দেখতে পেল না। বরং দেখতে পেল মেয়েটা সেই টানা টানা 2 হরিণ চোখ, সেই মায়াময় মুখ, সব কিছুই আগের মতো রয়েছে। তাহলে একটু আগে যেটা দেখতে পেল সেটা কি? এটা মনে মনে ভাবল। তারপর দিব্যেন্দু বলল, দেখো, তুমি যেই হও না কেন, এই রাতে তোমার এখানে থাকা ঠিক নয়। তুমিও ফিরে যাও, আমিও ফিরে যাই, নাহলে তুমি কাল সকালে আসবে। কিন্তু কাল সকালে যে তুমি আর আমায় কিছুতেই দেখতে পাবে না। তাতে আমার আপত্তি নেই, কিন্তু আজ এই রাতে আমি কি তুমি আমার দিকে এগিয়ে আসছো কেন? হ্যাঁ? মেয়েটা হাঁটতে হাঁটতে এগিয়ে আসছে দিব্যেন্দুর দিকে। দিব্যেন্দুর পা যেন পাথরের মতো হয়ে গেছে। সেখান থেকে সে কিছুতেই সরাতে পারছে না। ওই মেয়েটা আর একটু এগিয়ে আসে আর একটা হাত রাখে দিব্যেন্দুর কাঁধের ওপর। তারপর হাতের লম্বা সুন্দর আঙুলগুলো দিব্যেন্দুর কাঁধের কাছ থেকে আস্তে আস্তে বোলাতে থাকে নিচের দিকে। দিব্যেন্দুর পরনে ছিল একটা স্যান্ডো গেঞ্জি আর তলায় একটা হাফ প্যান্ট। তার শরীরের অনেকটাই উন্মুক্ত। তার হাত এবং কাঁধের কাছের উন্মুক্ত শরীরের ওপর মেয়েটা তার হাতের নখ আস্তে আস্তে বোলাতে থাকে। দিব্যেন্দুর গোটা শরীর কেমন যেন শিরশির করে ওঠে। এত রাতে এমন সুন্দরী একটা মেয়ে তার এত কাছে, অথচ মনের ভেতরে একটা অজানা ভয় যেন তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে। দিব্যেন্দুর অস্বস্তি হচ্ছে। সে 2 পা পেছনের দিকে সরে আসতেই মেয়েটা থমকে যায়। তারপরে কেমন একটা অভিমান করার গলায় বলে, বেশ, তুমি যখন চাইছো না তখন আমি তোমার কাছে আর আসবো না, আমি চলে যাচ্ছি। দিব্যেন্দু কিছু বলে ওঠার আগেই মেয়েটা এগিয়ে যায় কুয়োর দিকে। তারপরে একটা অদ্ভুত দৃশ্য ঘটে যায়। মেয়েটা কুয়োর পাটা ধরে অদ্ভুতভাবে লাফিয়ে পড়ে কুয়োর উপরে। তারপর টাল সামলাতে না পেরে নিচে পড়ে যাবে এমন সময় দিব্যেন্দু ছুটে যায় ওর দিকে। মেয়েটা একরকম জোর করে নামতে যায়, তখন টাল সামলাতে না পেরে মেয়েটা এসে পড়ে দিব্যেন্দুর গায়ের ওপর। তখনই
দিব্যেন্দু মাটিতে পড়ে যায়। দিব্যেন্দু মাটিতে পড়ে রয়েছে, তার উপর মেয়েটা শুয়ে রয়েছে। মেয়েটার ঠোঁট এখন দিব্যেন্দুর ঠোঁটের একদম কাছে। মেয়েটা অল্প অল্প হাঁপাচ্ছে। এই উত্তেজনা অবাক বিস্ময়ের। হঠাৎ করে এমন একটা ঘটনায় দিব্যেন্দুও কেমন যেন হাঁপিয়ে পড়েছিল। তার নিঃশ্বাসও ঘন ঘন পড়তে থাকে। এই আধো অন্ধকারের মধ্যেও দিব্যেন্দু বুঝতে পারে মেয়েটার মুখে ফুটে উঠেছে একটা অজানা হাসি, যেন হারিয়ে যায়। ফোঁটা ফোঁটা বৃষ্টি এসে পড়তে থাকে এই মেয়েটার উন্মুক্ত পিঠের ওপর, দিব্যেন্দুর বুকের ওপর। মেয়েটার পিঠের কাছে শাড়িটা সামান্য সরে গিয়েছে, তার বুকের এক পাশটা সামান্য উন্মুক্ত হয়ে গেছে। সেই মুহূর্তে দিব্যেন্দুর শরীরের রক্ত যেন ঝলসে ওঠে। এতটা কাছে এমন একটা মেয়েকে এই গভীর রাতে পেয়ে সে আর নিজেকে সামলাতে পারে না। দু হাতে জড়িয়ে ধরে মেয়েটাকে। মেয়েটা যেন এটাই চাইছিল। সে এগিয়ে আসে দিব্যেন্দুর ঠোঁটের দিকে, তারপর আস্তে আস্তে বলে, আমায় ছেড়ে কোথাও যাবে না তো তুমি? এখানেই থাকবে তো তুমি আমার সঙ্গে? দিব্যেন্দু ততক্ষণে মেয়েটার ঠোঁটের ওপর নিজের ঠোঁট রেখেছে। মেয়েটার নরম আর অদ্ভুত গন্ধ মাখা ঠোঁটের স্পর্শ তার গোটা শরীর যেন মুহূর্তের মধ্যেই একটা বিদ্যুৎ তরঙ্গ বইয়ে দেয়। শক্ত করে ধরে মেয়েটাকে, তারপর মাটির ওপরেই আস্তে আস্তে মেয়েটাকে তার শরীরের নিচে এনে ফেলে। তারপর ঠোঁট থেকে আস্তে আস্তে এগিয়ে যায় তার বুকের দিকে। মুখে বলে ওঠে দিব্যেন্দু, যাব না, কোথাও যাব না। সকালে দিব্যেন্দুর ঘুম ভাঙতে একটু দেরি হয়েছিল। বিভাস বারান্দার কাছেই বসে আছে। দিব্যেন্দু উঠতেই বিভাস চায়ের কাপ নিয়ে এলো। চা খেতে খেতে দুজনে কিছুক্ষণ চুপ করে থাকার পর বিভাস বলল, দিব্যেন্দু, কাল রাতে কি তুই ঘর থেকে বাইরে বেরিয়েছিলি? দিব্যেন্দুর কাল রাতের কথা কিছুই মনে ছিল না, কিন্তু বিভাস প্রশ্নটা করতেই কাল রাতের কথা তার মনে পড়ে গেল। কখন সে ফিরে এসেছে কোনো কিছুই তার মনে নেই। তাই দিব্যেন্দু বলল, কেন বলতো, কি হয়েছে? না, কাল রাতে একবার তোর ঘরের কাছে গিয়েছিলাম, দেখলাম ঘরের দরজাটা অল্প খোলা। ধাক্কা দিতেই দেখলাম বিছানায় তুই নেই। তাই মনে হলো যে ঘরের বাইরে কোথাও গিয়েছিলি। বাথরুমে গেলে তো অতক্ষণ লাগার কথা নয়। তুই এত রাতে কি করছিলিস? ঘুম আসছিল না, তাই বেরিয়েছিলাম। দেখ দিব্যেন্দু, আবারও বলছি, জায়গাটা ভালো নয়। রাতের বেলা বিশেষ করে বাইরে বেরোনো কিন্তু একদম ঠিক নয়। আর তোর তো এখানে কয়েকদিন হলো, তুই যদি বাড়ি ফিরতে চাস তাহলে। এটা বলতেই দিব্যেন্দু বলল, রাতের বেলা তোর কাছে একটা মেয়ে আসে, তাই না? এই মেয়েটার সঙ্গেই তুই সেদিন রাতে কথা বলছিলিস, তাই তো? কথাটা শুনে বিভাসের মুখটা কেমন যেন ফ্যাকাশে হয়ে যায়। স্থির চোখে দিব্যেন্দুর দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সে বলে ওঠে, তার মানে তুই কাল রাতে বাইরে গিয়েছিলি? তুই কি কিছু দেখেছিস? এই মেয়েটার কথা তুই জানলি কি করে? কারণ ওই মেয়েটাকে কাল রাতে আমি নিজের চোখে দেখেছি। আর শুধু তাই নয়, সেই মেয়েটার সাথে। এটা বলতেই বিভাসের বুকের ভেতরের রক্ত কেমন যেন করে ওঠে। তাহলে কি মৃণালিনী তার মতো দিব্যেন্দুর সাথে? মৃণালিনী তোর কাছে এসেছিল কেন? সে তো শুধু বলেছিল সে আমায় ভালোবাসে, আমার সঙ্গে থাকতে চায়। সেটা আবার কে? আমি মৃণালিনী বলে কাউকে চিনি না। মৃণালিনী নামে তুই কাউকে চিনিস না? তাহলে কাল রাতে যে মেয়েটাকে তুই দেখেছিলি সে কে? আরে ওর নাম তো কাজল। ও তো আমাকে সেই কথাটাই বলল। যাই বলিস ভাই, এই এমন একটা ফাঁকা জায়গা, এখানে এমনভাবে যে এত সুন্দরী একটা মেয়েকে দেখতে পাবো, এ কথা আমি ভাবতেই পারিনি। এক মিনিট, তুই কি বলছিস সেটা তুই বুঝতে পারছিস? এই বাড়িতে আমরা ছাড়া অন্য কোনো মেয়ে আসে, তাও সে আবার রাতের বেলা আসে। কারণটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারিনি। তবে তুই কাজল নামে মেয়েটাকে দেখে ফেললি? দিব্যেন্দু চায়ের কাপ রেখে উঠে দাঁড়িয়ে বলল, দেখ, কাল রাতে আমাদের মধ্যে যা হয়েছে তারপরে ভুলে যাবার কথা নয়। মেয়েটার নাম কাজল। সে নিজেই
আমাকে তার নাম বলেছে। তাছাড়া ওই সময় কেউ মিথ্যে কথা বলবে বলে মনে হয় না। ব্যাপারটা যে কি হলো আমি এখনো নিজেই বিশ্বাস করে উঠতে পারছি না। বিভাসের মুখটা কেমন যেন বন্ধ হয়ে যায়, আর কোনো কথা বলে না সে। দিব্যেন্দুর নিজের ঘর ছেড়ে এই প্রথমবার এখানে ভালো লাগতে শুরু করেছে। তার মনে হচ্ছে যেন তাড়াতাড়ি রাত হয়ে যায়, রাতের জন্য যেন সে আর অপেক্ষা করতে চায় না। আবার রাতের বেলা ঘুমাতে যাওয়ার আগে বারবার দিব্যেন্দুকে বলে গেল বিভাস, দেখ আমার কথা শোন, রাতের বেলা ঘর থেকে বাইরে যদি কোনো একটা বিপদ ঘটে যায় তখন কিন্তু কিছু করার থাকবে না। রাতের বেলায় এইভাবে ফাঁকা জায়গায় কোনো মেয়ে আসবে কি করে, তাও ওই পরিত্যক্ত কুয়োটার পারে। এই কথাটা একবার হলেও তার মাথায় আসেনি তা নয়, কিন্তু সেটা নিয়ে সে বেশি ভাবে না। শুধু ভাবে একটা মেয়ে রাতের বেলা তার কাছে আসছে, তার কাছে এসে নিজেকে উজাড় করে দিচ্ছে। এরপরে তার আর অন্য কিছু ভাবার সময় থাকতে পারে না। শহরে তো আর এরকমভাবে কোনো মেয়েকে পাওয়া যাবে না, পেলেও তার জন্য এখানে এমনভাবে এত সুন্দর একটা মেয়েকে পেয়ে দিব্যেন্দুর মাথা ঠিক রইল না। সেদিন রাতেও সে আবার বাইরে বেরিয়ে গেল। কাজল তার জানালার কাছে এসে ডেকেছিল। সেদিন সন্ধ্যা থেকেই বৃষ্টি, চারপাশের বাতাসটা ঠান্ডা হয়ে গেছে, তাই জানালা দরজা সমস্ত কিছুই বন্ধ করে ঘুমোতে গিয়েছিল দিব্যেন্দু। অনেক রাত্রের দিকে জানালার কাছে ঠক ঠক শব্দ শুনে তার ঘুমটা ভেঙে যায়। ঘুম জড়ানো চোখে জানালাটা খুলে দিতেই বাইরে থেকে কাজল বলে ওঠে, আমি তো তোমার জন্যই অপেক্ষা করছি, আর তুমি দেখো ঘুমোচ্ছ। বাইরে এসো। ঘুম পাচ্ছে কাজল, আজ বাইরে যেতে ইচ্ছা করছে না, তুমি ঘরের ভেতর এসো। আমি যে ঘরের ভেতর যেতে পারবো না, তোমায় তো আমি বলেছি ঘরের ভেতর আমার একদম ভালো লাগে না, দম বন্ধ হয়ে আসে। তাই তো রাতের বেলা বাইরে বের হই। আর এখন তো তুমি আছো, তোমার সঙ্গে এদিকে ওদিকে ঘুরে বেড়াবো। দিব্যেন্দু অনেকক্ষণ বারণ করে, কিন্তু শেষে কাজলের কাছে সে পরাজিত হয়ে বাইরে বেরিয়ে যায়। তবে আজ কিন্তু বিভাস জেগেছিল, সে ঘুমোতে যায়নি। একটা অদ্ভুত সন্দেহ তার অনেক দিন ধরেই হচ্ছিল। আজ রাতে যখন বাইরের ঘরের দরজা খোলার শব্দ শুনতে পায়, তখন সে মনে মনে স্থির করে আজ রাতে সে দিব্যেন্দুকে অনুসরণ করে দেখবে। দিব্যেন্দু কিন্তু আগের দিনের মতোই বাইরে বেরিয়ে এসেছিল। তাকে যে বিভাস অনুসরণ করতে পারে সেই কথাটা সে স্বপ্নেও ভাবেনি। আগের মতোই আকাশটা কেমন যেন কালো হয়ে আছে। একবারের জন্য দিব্যেন্দুর মনে হলো না রাতের বেলা বাড়ির আশপাশটা এমন অন্ধকার হয়ে যায় কি করে। সে এই বাড়িতে বেশ কয়েকটা দিন ধরে রয়েছে, অথচ এর মধ্যে চাঁদ একটু হলেও বদলায়নি। আবার বাইরে সবসময় কালো অন্ধকার ছেয়ে থাকে। দিব্যেন্দু সেসব কথা ভাবার মতো সময় তখন ছিল না। সে সামনের দিকে হাঁটতে হাঁটতে বলতে থাকে, তুমি কেন বলো তো আমার কাছে এসো, কাছে আসতে চাও না? হ্যাঁ, কেন তুমি এই বাড়িতেই থাকতে চাও? তুমি আমার সঙ্গে চলো। আর তোমার বাড়ি কোথায় সেটা তুমি আমায় বলো, তেমন হলে না হয় আমি তোমার বাড়িতে। দিব্যেন্দুর কথাটা শেষ না করতেই মেয়েটা এগিয়ে এসে দিব্যেন্দুর ঠোঁটের ওপর একটা আঙুল রাখে, শীতল একটা আঙুল। দিব্যেন্দুর মনে হয় তার ঠোঁট ওই আঙুলের আবেশে স্তব্ধ হয়ে গেছে। মুহূর্তের জন্য তার চোখে তখন কামনার আগুন জ্বলে ওঠে। সে শক্ত করে চেপে ধরে তার সামনে দাঁড়িয়ে থাকা কাজলকে। কাজল তাড়াতাড়ি বলে, কি করছো? এখানে নয়, চলো আমাদের বসার জায়গায় চলো। মেয়েটা দিব্যেন্দুর একটা হাত ধরে হাঁটতে হাঁটতে নিয়ে যায় কুয়োটার কাছে। কুয়োর পাথরের ওপর দুজনে পাশাপাশি বসতেই দিব্যেন্দু আর নিজেকে সামলে রাখতে পারে না, ঝাঁপিয়ে পড়ে মেয়েটার ঠোঁটের ওপর। তারপর ঠোঁটে চুম্বন করতে করতে আস্তে আস্তে নেমে আসে নিচের দিকে। মেয়েটাও আস্তে আস্তে সেই পাথরের একপাশে কোনো রকমে যেন নিজেকে এলিয়ে দেয়। ঠিক যখন দিব্যেন্দু তার শরীরের কাপড়গুলো আস্তে আস্তে সরাতে শুরু করেছে, ঠিক তখনই দূর থেকে একটা আলো দেখা যায়।
আর সেই আলোর সঙ্গে ভেসে আসে বিভাসের চিৎকার। কি করছিস দিব্যেন্দু? দিব্যেন্দু থাম বলছি। সঙ্গে সঙ্গে দিব্যেন্দু সচকিত হয়ে যায়। আলোটা ছিটকে পড়ার সঙ্গে সঙ্গে কাজলও কেমন যেন নিজেকে আড়াল করার চেষ্টা করে। মুহূর্তের মধ্যে মেয়েটা ঠিক পেছনের দিকে পাথরের উপর বসে পড়ে। আলোটা আলোটা সরিয়ে নিতে বলো। আলো আমার চোখে সহ্য হয় না, আলো সরাতে বলো। তখন দিব্যেন্দু বলে ওঠে, এ কি বিভাস, তুই এখানে কি করছিস? আমি জানতাম ও তোকে ভুলিয়ে ভালিয়ে এখানে নিয়ে আসবে, তাই তোকে বাঁচানোর জন্য আমি এখানে এসেছি। চলে আয়, ওখান থেকে চলে আয়। তুই যার পিছু পিছু এখানে এসেছিস সে মানুষ নয়। কথাটা শুনে মুহূর্তের মধ্যে দিব্যেন্দুর মাথায় যেন আগুন জ্বলে যায়। কামনার চরম মুহূর্তে বিভাস এসে তাকে থামিয়ে দিয়েছে। একটু একটু করে বিভাস এগিয়ে আসতে থাকে সামনের দিকে, আর সে যত এগিয়ে যায় ততই দিব্যেন্দুর পেছনে থাকা মেয়েটা কেমন যেন ছটফট করতে থাকে। তুমি ওকে আলো সরিয়ে নিতে বলো, আলোটা আমার চোখে সহ্য হচ্ছে না। দিব্যেন্দু বিভাসকে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই হঠাৎ করে তার মনে হয় তার পেছন থেকে ভেসে আসা গলাটা এখন আর আগের মতো সুন্দর মিষ্টি মেয়েলি গলা নেই। সেই গলাটা কেমন যেন অদ্ভুত। ওদিকে বিভাস তখনও বলে চলে, আমায় বিশ্বাস কর দিব্যেন্দু, ওখান থেকে চলে আয়। আমি কখনো তোর খারাপ চাইনি, আজও তোর খারাপ চাইবো না। চলে আয় বলছি। দিব্যেন্দু তখন বলে ওঠে, কিন্তু কাজল, তোমার গলাটা এমন কেন লাগছে? কাজলের গলা ততক্ষণে আরও খানিকটা বদলে গিয়েছে। সেই গলাটা যে কোনো মেয়ের হতে পারে সেই কথা এখন আর ভালোভাবে বিশ্বাস করা যায় না। কোনো রকমে পেছনের দিকে ঘুরে তাকাবার চেষ্টা করতেই একটা কথা দিব্যেন্দুর হঠাৎ করে মনে পড়ে যায়। ওই ভাঙা পাথরের লম্বাটে দিকটা বেশ খানিকটা চওড়া হলেও এতটা চওড়া নয়। দিব্যেন্দু বসে থাকার পরেও তার পেছনে কাজল ওভাবে বসে থাকতে পারে? তাহলে কাজল বসে রয়েছে কোথায়? কথাটা মনে হওয়ার সঙ্গে সঙ্গে সে পেছনের দিকে ঘোরে, আর ঠিক তখনই যেন হ্যারিকেনের আলোটা আরেকটু সামনে এগিয়ে আসে। সেই হ্যারিকেনের আলোয় তার পেছনে থাকা জিনিসটার মুখটা দেখে দিব্যেন্দু চমকে ওঠে। একটা কালো কুচকুচে মূর্তি যেন তার পেছনে এসে দাঁড়িয়েছে। তার দু চোখের ভেতর থেকে জ্বলন্ত কালো আলো যেন বাইরে বেরিয়ে আসছে। তার মুখের দাঁতগুলো এলোমেলোভাবে এদিক ওদিক ছড়ানো। তার নাকের কাছে একটা গভীর গর্ত। গোটা মুখটা যেন পচা গলা, আর রক্ত যেন গলে পড়ছে তার মুখের এক পাশ থেকে। দিব্যেন্দু ভয়ার্ত গলায় চিৎকার করে সামনের দিকে ছুটে যেতে চায়, কিন্তু তার আগেই একটা হাত জড়িয়ে ধরে তার গলাটা। ওদিকে বিভাস ততক্ষণে আরও কাছে এসে পড়েছে। কোথা থেকে যেন ঠান্ডা বাতাস এসে ঝাপটা মারে দিব্যেন্দুর মুখে। তার মনের মধ্যে জেগে ওঠা কামনা বাসনা কোথায় যেন হারিয়ে গেছে। একটা প্রবল ভয় তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরছে, কারণ সে বুঝতে পারছে তার পেছনে এসে বসা সেই মূর্তিটা কুয়োর ভেতরে শূন্যে দাঁড়িয়ে আছে। আর সেখান থেকেই সে দিব্যেন্দুর গলাটা চেপে ধরে আস্তে আস্তে তাকে টেনে নিচে নামাচ্ছে। ছেড়ে দে বলছি, ছেড়ে দে ওকে। অনেক সময় ধরে আমি আরেকটা শিকারের জন্য অপেক্ষা করছিলাম। এত সহজে তাকে ছেড়ে দেব না। তাকে ছেড়ে দেব না। ছাড়বি না? এত ক্ষমতা তোর, ছাড়বি না ওকে? না তাহলে দেখ। দিব্যেন্দু কিন্তু ততক্ষণে ভয়ে আতঙ্কে আর অবাক হয়ে কেমন যেন হতভম্ব হয়ে গেছে। আসলে যে কি হচ্ছে তার সাথে সে কিছুই বুঝতে পারছিল না। দুটো হাতে প্রাণপণে নিজেকে ছাড়াবার চেষ্টা করতে করতে বুঝতে পারছিল কুয়োর মধ্যে আস্তে আস্তে সে ঢুকে যাচ্ছে। যে মূর্তিটা তাকে জড়িয়ে ধরে রয়েছে তার গোটা শরীর যেন ঠান্ডা বরফের মতো। এবার বিভাসের দিকে তাকিয়ে আরো ভয় পেয়ে গেল দিব্যেন্দু। ওটাকে তার বন্ধু বিভাস তো ওটা হতেই পারে না। তার শরীরটা অত বড় হলো কি করে? বিভাসের চোখ দুটো যেন বিস্ফারিত হয়ে বাইরে বেরিয়ে আসতে চাইছে। গোটা শরীর যেন আরেকটু মোটা হয়ে গিয়েছে। তীব্র দুর্গন্ধ ছড়িয়ে আসছে চারপাশ থেকে। ওটা বিভাস হতেই পারে না।
বিভাস আরও দুপা এগিয়ে এলো সামনের দিকে, আর তারপরেই দিব্যেন্দু বুঝতে পারল বিভাসের শরীরটা তার সামনে দাঁড়িয়ে থাকলেও বিভাস কোনোভাবেই আর বেঁচে নেই। এবার বিভাস দ্রুত এগিয়ে এলো সামনে, তারপর নিজের একটা হাত দিয়ে সেই ছায়া মূর্তির একটা হাত অদ্ভুতভাবে টেনে এক ঝটকায় ছাড়িয়ে ফেলল দিব্যেন্দুকে। ছায়া মূর্তি দিব্যেন্দুকে ছাড়তে চাইল না, তার ঘাড়ের কাছটাতে কামড়ে ধরল। যন্ত্রণায় দিব্যেন্দু চিৎকার করে উঠল। দিব্যেন্দু নিজেকে বাঁচাবার প্রাণপণ তাগিদে কুয়োর একটা ভাঙা পাথর চেপে ধরে রইল দু হাতে। ছায়ামূর্তির হাত দিব্যেন্দুর ঘাড় থেকে ততক্ষণে সরে গিয়েছে। দিব্যেন্দুর ঘাড়ের কাছে কামড়ে ধরার জন্য খানিকটা মাংস ছিঁড়ে গিয়েছে সেই ছায়ামূর্তির মুখের ভেতর। শূন্যে তখনও ঝুলে রয়েছে দিব্যেন্দু। যদি কোনোভাবে হাতের বাঁধন ছেড়ে যায় তাহলে এই গভীর কুয়োর ভেতর গিয়ে পড়বে সে। ওইদিকে অন্ধকারের মধ্যে দুটো ছায়ামূর্তির অদ্ভুত লড়াই চলছে। যেন গর্জন করতে করতে বিভাস বলে উঠল, আমায় তুই মেরেছিস, কিন্তু আমি আমার বন্ধুকে কিছুতেই মারতে দেব না। আমার আরো শরীর চাই, আরো। আমার ভেতরে সব শরীর একটা একটা করে জমাবো, তারপর আমি আবার ফিরে আসবো, দিব্যেন্দু কুয়োর কাছ থেকে ঝুলে থাকতে থাকতে চিৎকার করে বলল, আমায় আমায় বাঁচা বিভাস, আমায় বাঁচা, আমার হাত ফসকে যাচ্ছে, আমায় বাঁচা, আমার হাত ফসকে যাচ্ছে। একটা অদ্ভুত মেয়েলি গলার হাসির শব্দে চারপাশটা ভরে উঠল। আগের সেই চেনা গলায় কাজল বলল, কেন? তুমি তো বলেছিলে সবসময় আমার সঙ্গে থাকবে। আমি যে ওই কুয়োর ভেতরে থাকি, আর তাই তো রাত না হলে আমি এখানে আসতে পারি না। তুমি আমার সঙ্গে থাকবে না? তুমি এই ভালোবাসো আমায়? তারপর একটা বিদ্রুপের হাসি, আবার সেই অদ্ভুত গম্ভীর কণ্ঠে কেউ বলে উঠল, আমার পথে যে আসবে তাকেও আমি মারবো, তাকেও আমি মারবো। দিব্যেন্দুর মনে হলো একটা হাত তার দিকে এগিয়ে এসে তাকে হ্যাচকা টানে কুয়োর ওপর তুলে দাঁড় করিয়ে দিল। সঙ্গে সঙ্গে কি যেন একটা অদ্ভুতভাবে কুয়োর ভেতর গিয়ে পড়ল। অনেকক্ষণ পরে কুয়োর তলায় কিছু একটা পতনের শব্দ হলো, কিন্তু সেই অদ্ভুত গর্জন ভেসে আসতে লাগলো আবার। এবার যেন বহু দূর থেকে বিভাসের গলা ভেসে এলো, তোর কোনো চিন্তা নেই দিব্যেন্দু, আমি তোর কোনো ক্ষতি হতে দেব না। তুই এখানে থাকিস না, তুই এখান থেকে চলে যা। আমার শরীরটা কুয়োর ভেতর পড়ে আছে, যদি পারিস তাহলে আমায় এখান থেকে মুক্তি দিস, না হলে আমায় এখানে আটকে থাকতে হবে। কিন্তু তুই কি করে মারা গেলি? এই তো আজ সকালেই তোকে আমি দেখলাম। তুই যেদিন এই বাড়িতে এসেছিস সেদিন রাতেই আমি মারা গেছি, কিন্তু আমি চাইনি তুই কোনোভাবে ভয় পাস, তাই তোকে বারবার আমি আটকে রাখার চেষ্টা করেছি, কিন্তু তুই আমার কথা কিছুতেই না শুনে ওই কুয়োর ধারে গিয়েছিলি, তাই ও তোকে মারতে চেয়েছিল। এখন আর তোর কোনো ভয় নেই, তুই চলে যা এখান থেকে। দিব্যেন্দু যে কিভাবে ঘরে ফিরে এসেছিল সে কথা সে নিজেও জানে না। পরদিন সকালে আবার ভবানী এলো সেই বাড়িতে। ভবানী এসে বিভাসকে খুঁজতেই দিব্যেন্দু কাল রাতের সমস্ত কথা তাকে বলল। ভবানী ভয় পাওয়া গলায় বলল, আমি আগেই সন্দেহ করেছিলাম যে যেভাবেই হোক ওই দাদাবাবু আর বেঁচে নেই, কিন্তু তুমি এই বাড়িতে কি করে থাকলে দুদিন? জানি না, আমি কিছুই বুঝতে পারছি না কি করে কি হচ্ছে। বিভাস কবে মারা গেল সেটাই তো আমি বুঝে উঠতে পারছি না। আমি আগেই জানতাম এমন কিছু হবে দাদাবাবু, তাই আমি সন্দেহ করেছিলাম। ভবানী ঘরের বারান্দার উপর বসে পড়ল, তারপর কাঁপা কাঁপা গলায় বলল, এই বাড়ির পেছনে একটা কুয়া আছে দাদাবাবু, ওই কুয়ার মধ্যে যে আত্মা আছে, আপনি তা হয়তো বুঝতে পারবেন না যে আত্মাটা আজ থেকে অনেক বছর ধরে ওখানে থাকে। অনেক কিছু করা হয়েছে, কিন্তু
কিছুতেই তাকে ওখান থেকে তাড়ানো যায়নি। কেন, এমন কি হয়েছে যে পিশাচিনীটাকে তাড়ানো যায় না? তাছাড়া যদি ওখানে কিছু থেকেই থাকে তাহলে তো অনেক কিছুই করা যায়, যেমন তন্ত্র। যদিও সেসব আমি বিশ্বাস করি না, কিন্তু কিন্তু তবুও চেষ্টা কম হয়নি। এমনি কি আর জয়ন্ত রায়ের বাড়ি এভাবে খালি থাকে? এত ভালো একটা বাড়ি, অথচ এখানে কেউ আসতে পারে না। কেউ এখানে এলে ওই পৌঁছে যায় কুয়ার কাছে, তারপর আস্তে আস্তে তাকে নিজের বশে নিয়ে যায়। অনেকেই একটা মেয়েকে দেখতে পায়। দাদাবাবু, তুমি দেখতে পাওনি তো? আরে আমিও তো দেখতে পেয়েছিলাম, তোমায় যেটা বললাম সেটাই আমিও দেখতে পেয়েছিলাম তাকে। আর কাল যদি বিভাস না থাকতো তাহলে হয়তো আমাকেও সে কুয়োর ভেতরে নিয়ে চলে যেত। কাল সকালেই আমি ওই কুয়োর ভেতর থেকে দাদাবাবুর লাশটা তোলার ব্যবস্থা করব। আজ রাতে একা এখানে থাকতে তুমি ভয় পাবে না তো দাদাবাবু? না না, আমি ভয় পাবো না। তুমি যাও, কাল সকালে কিছু একটা ব্যবস্থা করো। বিভাসের মৃতদেহ এখান থেকে না তুলে আমি এখান থেকে কিছুতেই যেতে পারবো না। ভবানী আরও কিছুক্ষণ দিব্যেন্দুর সাথে কথা বলল। এই বাড়িতে যে কিছু একটা আছে সে কথা ভবানী বেশ ভালোভাবেই বুঝিয়ে দিল। সেদিন রাতে নিজের ঘরে বসে বসে দিব্যেন্দু মনে মনে স্থির করল সে কিছুতেই বাইরে যাবে না। যাই হয়ে যাক না কেন, সে বাইরে যাবে না। অনেক রাত পর্যন্ত নিজের ঘরে কোনো রকমে নিজেকে শান্ত করার চেষ্টা করতে লাগলো। সে সমস্ত কথা প্রথম থেকে ভাবতে লাগলো। এই বাড়িতে আসার পর বারবার বিভাস তাকে বারণ করেছিল রাতের বেলা বাইরে না যেতে, বিশেষ করে কুয়োটার কাছে না যেতে। আর ওই কাজল নামের মেয়ে, সেটা কে ছিল? এবার একটা কথা হঠাৎ করে তার মনে হলো। প্রতিদিন রাতে ওখান থেকে ফিরে আসার পরে তার শরীর কেমন যেন ক্লান্ত মনে হতো। আজ সে একটু নিশ্চিন্তে ঘুমোতে চায়, তারপর কাল সকালে যা ব্যবস্থা করার করবে। বিভাসের কথা ভাবতে ভাবতে দিব্যেন্দু ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ করে রাত্রের দিকে কার ডাকে যেন ঘুম ভেঙে যায়। ঘরের জানলাটা বন্ধ করে শুয়েছিল। সেই জানলার ওপর এখন খটখট করে কেউ ধাক্কা দিচ্ছে। দিব্যেন্দু ঝটপট করে বিছানায় উঠে বসে, তারপর বলে, কে কে বাইরে? আমি বিভাস, একবার বাইরে আয়। দিব্যেন্দু ভাবে বিভাস এসেছে, তাই সে আর সময় নষ্ট না করে বাইরে বেরিয়ে আসে। একটু ভয় হয় তার, কিন্তু তবুও বিরক্তি করে না। বাইরে বেরিয়ে আসতে দিব্যেন্দু দেখতে পায় বিভাস জানলার কাছে এসে দাঁড়িয়েছে। দিব্যেন্দুকে দেখে সামান্য হেসে বলল, আমার সঙ্গে আয়, তোকে একটা জিনিস দেখাতে ভুলে গিয়েছিলাম। বিভাস হাঁটতে হাঁটতে এগিয়ে যায় পাথরের কুয়োটার দিকে। তার পিছু পিছু দিব্যেন্দুও যায়। একটা অজানা প্রশ্নের উত্তর দিব্যেন্দু আবার পাবে, সেই কারণে সে বিভাসের পিছু পিছু হাঁটতে থাকে। কিন্তু একবারও তার ভবানীর বলা একটা কথাও মনে পড়ে না। যদি মনে পড়ত তাহলে হয়তো এই অন্ধকার রাতে সে বিভাসের পিছু পিছু কুয়োটার কাছে যেত না। কুয়োর একদম কাছে গিয়ে সে দাঁড়িয়েছে। তার পাশে বিভাস দাঁড়িয়ে। কি দেখাবি বললি? একবার ওঠ আর এইদিকে তাকিয়ে দেখ। দিব্যেন্দু কুয়োটার দিকে তাকিয়ে কিছু একটা দেখার চেষ্টা করে, কিন্তু অন্ধকারে ভালোভাবে কিছুই দেখা যায় না। আর ঠিক তখনই তার কাঁধের কাছে একটা ঠান্ডা হাত এসে পড়ে, আর তার কানের কাছে সে মেয়েলি গলায় কেউ বলে ওঠে, এত বড় ভুল করলে, এবার তোমায় আমার কাছেই থাকতে হবে। দিব্যেন্দু কাঁধের উপর একটা প্রবল ধাক্কা দিতেই সঙ্গে সঙ্গে সে কুয়োর ভেতর ছিটকে পড়ে। তখন মনে পড়ে ভবানীর বলা একটা কথা। ভবানী বলেছিল, সাবধান দাদাবাবু, ওই আত্মা কিন্তু যে কারোর রূপ ধরে আসতে পারে, যে কারোর। কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। দিব্যেন্দু চিৎকার করে ওঠে প্রাণপণে।
তার চিৎকারটা আস্তে আস্তে কুয়োর অন্ধকারে কোথায় যেন হারিয়ে যায়। শেষ হলো আজকের গল্প জয়ন্ত কুঠির ভয়। গল্প পাঠে সৌরভ, বিভিন্ন চরিত্রে সায়ন্তন, রুবিনা, ঋদ্ধি, সৌরভ সাহা, পরিচালনা ও আবহ সৃষ্টিতে ঋদ্ধি, নাট্যরূপ শুভঙ্কর, পোস্টার ডিজাইন ক্রিয়েটোমেনিয়া। গল্পের সূত্রধর আমি বিপুল। ফিরে আসবো আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন স্ক্যার এলিভেটর ইউটিউব চ্যানেলে। ধন্যবাদ।